দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব নাজমুল হক প্রধান, আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন হয়েছে বৃহস্পতিবার। আগামীকাল তারা শপথ নেবেন এবং প্রথম কর্মদিবস তারা পালন করবেন। তো আপনার কাছে একটু জানতে চাই যে এই নির্বাচন কমিশনটা, নবগঠিত নির্বাচন কমিশনটা আসলে কেমন হলো? কোনো নতুনত্ব দেখতে পেলেন? কারণ আমরা এর আগেও যেই ফরম্যাটে, মানে একজন সাবেক সেনা কর্মকর্তা, একজন সাবেক বিচারাঙ্গনের লোক এবং 3 জন সচিব, এই ফরম্যাটেই বারবার হচ্ছে। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন কমিশন বিগত পতিত স্বৈরাচারী সরকারের সময় যেভাবে ওই সার্চ কমিটি, এই কমিটি, সেই কমিটি করে যেভাবে হয়েছে, তাই না, তাতে কিন্তু ওদের আকাঙ্ক্ষিত একদম দলীয় সাবজাদা ছিল, এরকম লোককেই করা হয়েছে। দলীয় সাবজাদা ছিল। আপনি ওই যে 18 সালে ভোটে যে ছিল আপনার ওই যে যার চাকরি গেছিল, না, মারাত্মকভাবে দলীয় লোক ছিল। যাই হোক, এবারকার নির্বাচন কমিশন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই বিবেচনাটা কাজ করে নাই। যিনি প্রধান নির্বাচন কমিশন হয়েছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। ওনাকে উনি ডেফিনেটলি উনি একজন আউট ওনার একজন মানে কী বলে যে ভালো লোক। বাকি থেকে চিনি না ওইভাবে। উনি 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 রাষ্ট্রের সেবা করার জন্য উনি যোগ্য লোক, যৌক্তিক লোক। তো এখন ধরেন যে এই নির্বাচন কমিশন তো আসবে প্রতিবার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না, তাই না, তার ভিত্তিটা তৈরি করা উচিত। এটা হলো মূল বিষয়। আপনি খেয়াল করবেন, গত নির্বাচন কমিশন যেটা বিদায় হলো 18 নির্বাচনে, 24 নির্বাচনের আগে ওইখানকার একজন কমিশনার কিন্তু ওই ডিসিদের সম্মেলনে একটা কথা বলছিলেন, রিটার্নিং অফিসারদের সম্মেলনে, যে ডিসিদের কী ভূমিকা হওয়া উচিত, এবং ডিসিরা শাউট করছিল। এবং এরপরে উনি ওনার বক্তব্য চুপ করে রেখে উনি নিজে অ্যালুপ হয়ে যান। মানে ডিসি আর নির্বাচন কমিশন বিরাট আকাশ পাতাল পদবীর ব্যবধানে, তাই না? অথচ কিন্তু এই ডিসিরা শাউট করার সাহসটা পেল কোত্থেকে? ডিসি রিটার্নিং অফিসার। আমি বলছি যে বাংলাদেশে বিগত সময়ের সবচেয়ে বেশি হয়েছে যেখানে সরকার, রাষ্ট্র, দল সব একাকার হয়ে গেছে। একাকার হয়ে যাওয়ার কারণে ওই যে ডিসি রিটার্নিং অফিসার সরাসরি সে পিএমের সঙ্গে যোগাযোগ করতো, এসপি যোগাযোগ করতো। ফলে এই বাকি এইগুলি শুধু ফর্মালিটির নামকা অবস্থা ছিল, এদের কোনো কাজ ছিল না। আর তারপর আগ বাড়িয়ে কিছু কাজ তো করছে। যেমন ধরেন যে এই যে নির্বাচন গেল, এই যে দলীয় নির্বাচন, যেই লাউ সেই কদ্দুর নির্বাচন যেটা হলো নিজেরাই, তো সেখানটা তো দেখবেন ভোট সকল ছিলই না, একদমই ছিল না ভোট। নির্বাচন কমিশন সততাটা বুঝতাম যদি তারা সেই ভোটটাই যদি দেখাইতো, কিন্তু হঠাৎ করে 45% ভোট কাস্ট হয়ে গেছে, ঘুম থেকে ওইটাই বলে ফেললো আওয়াল সাহেবের কমিশন। তো ফলে এই বিষয়গুলি নির্বাচন কমিশনে ঘটছে বিগত সময় ধরেই। আমাদের দেশে সরকার সবসময় যারা ক্ষমতায় ছিলেন, এরা নির্বাচন কমিশনকে এমন করে কুক্ষিগত করছে, এবং এই আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এবং এই আপনার প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, যেটা, হ্যাঁ, সেটাও একইভাবে কাজ করছে। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে এই নির্বাচন কমিশন সত্যিকার বাংলাদেশে যে সংকটটা তৈরি হয়েছে, আজকের সংকট না, আমরা এই সংকটটা পাকিস্তান আমলেও শুরু পাইছি। দুটো নির্বাচন ভালো হয়েছিল পাকিস্তান। 54 সালের ভোট হয়েছিল ভালো, ক্ষমতায় গেছিলো, তার থাকতে দেয়নি। 70 ভোট ভালো হয়েছিল, ক্ষমতা দেয়নি, যুদ্ধই হয়ে গেল একটা। কিন্তু দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু সরকার, যে সরকারটা আমাদের সঙ্গে ইন্ডিয়ার পার্থক্য কী, ওখানটায় ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে সবাই জানে, পাবলিক জানে যে আমার ভোট যা বেশি হবে সেই সরকারে আসবে। আর আমাদের এখানটায় ভোট যাকেই দেন আপনি, ক্ষমতায় যিনি থাকবেন উনি জানেন যে কে আসবে না আসবে। এবং বঙ্গবন্ধু সরকারও কিন্তু তারও 73 সালে ভোট নিয়ে বিস্তর প্রশ্ন আছে। ডিক্লার্ড সিট লোকালি ডিক্লার্ড হয়ে গেছে, সেটাকে বাতিল করছেন উনি। এই আজকে মেজর জলিলের একটা প্রোগ্রাম করে আসলাম আমরা, মেজর জলিলের প্রোগ্রাম, উনি জিতে গেছে, সেটাখানে হরনাথ ব্যাংকে জোর করে জিতেছে, যেমন সিট ডিক্লেয়ার করা হয়নি। আলিমুল্লাহ জিতছিলেন, এইরকম আপনার প্রসুদ্দিন জিতছিলেন, ঢাকায় এনে ডিক্লেয়ার করা হয়েছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা এখানটা গৌণ হয়েছিল। এবং এই বিগত সরকার, প্রত্যেক সরকার, ইনি তো নির্বাচন কমিশন শুধু নামটা রাখতেন, ছাপ্পাটা রাখতেন, উনি সব এখান থেকে ঠিক করে দিতেন কারা কারা এমপি হবে, কারা কারা হবে না, এবং এক এক ফর্মুলায়। খুব মজা, খুব 18 সালে বিএনপিকে বলেকে ভোটে নিয়ে গেলেন যে আসেন, তাই না, আমরা ভোটটা মিলেমিশেই করি। এবং সেখানটায় দেখেন মির্জা ফখরুল সাহেব লোক সকালেও বলছেন ভালো ভোট হচ্ছে, কারণ জানেন উনি যে একটা আলোচনা হয়েছে সেটা ভোট হবে। কিন্তু দেখা গেল বিএনপির 6 সিট, ওনারা সব সিট। তো এই যে অবস্থা বাংলাদেশে করছে, সেই জায়গার থেকে জনগণের ভোটে সরকার হবে, এইটা পুনঃস্টাবলিশ, পুনরায় আবার এটাকে প্রতিস্থাপন করতে হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে এইটা।
সরকার দিতে। আমি একটু জনাব সিদ্দিকুর রহমান খান আপনার কাছে একটু জানতে চাই যে বিগত 3টি নির্বাচন নিয়ে তো ব্যাপক সমালোচনা রয়েছে বা নেতিবাচক কথা বলার অনেক সুযোগ রয়েছে, তো নির্বাচন কমিশন যারা হলেন তাদের তো এই আস্থা বিশ্বাস অর্জন করাটা একটা বড় চ্যালেঞ্জ হবে, এবং নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি সেটা ফিরিয়ে আনাই তো তাদের মূল চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জকে তারা উত্তরাতে পারবে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে নাজমুল হক প্রধান ভাই আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। একটা নির্বাচন কমিশন দায়িত্বভার গ্রহণ করেছে। হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন যে ইলেকশন কমিশন ছিল তাদের পদত্যাগের প্রায় 2 মাস পর একটি সার্চ কমিটির মাধ্যমে একটা নতুন ইলেকশন কমিশন গঠন করা হয়েছে নাসিরউদ্দিন সাহেবের নেতৃত্বে। এবং এই নির্বাচন কমিশনে যারা সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি তো সাধারণ মানুষ, নাজমুল হক প্রধান ভাইও একটু আগে বলেছেন যে তাদেরকে চিনি না। তার মানে হলো যে ওনারা তাদের কর্মক্ষেত্রে পেশাগত জীবনে তারা ছিলেন গুরুত্বপূর্ণ মানুষই ছিলেন, কিন্তু তারা রাজনৈতিক অঙ্গনে পরিচিতির মতো এরকম মানুষ ছিলেন না। আমরা তো এই ধরনের মানুষই আমরা চাই যে ইলেকশন কমিশনে যারা আসবেন তারা কোনো গত 15 বছরেও যেহেতু তারা খুব দৃশ্যমান ছিলেন না, তার মানে তারা একটু আমরা বলতে পারি যে ব্যতিক্রমী হবেন। তো সেই হিসাবে যারা দায়িত্বভার গ্রহণ করেছেন আমি প্রথমেই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এই গঠিত কমিশন সম্পর্কে কেউ এখনো আপত্তি করেন নাই। সবারই মানে আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ না করলেও মানে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এটা আমরা এখনো দেখিনি। এবং আগামীকাল আপনি যেটি বললেন যে ইলেকশন কমিশন দায়িত্বভার গ্রহণ করবে, কিন্তু ইতিমধ্যেই যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার নিতে যাচ্ছেন তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি তার অভিপ্রায়ের কথা তিনি বলেছেন যে তিনি কি ধরনের বা কিভাবে দায়িত্ব পালন করতে চান। দেখেন, আমাদের একটা জিনিস এই ইলেকশন কমিশনকে মনে রাখতে হবে। আপনি একটা বলেছেন যে তাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যে ধস নেমেছে, নির্বাচন ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে, মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা তৈরিতে রাজনৈতিক সরকারের যেরকম ভূমিকা আছে, আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সরকার, এবং আরও যদি পার্টিকুলারলি বলতে পারি সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এখন পলাতক আছেন, তার যে ভূমিকা ছিলেন, সেই ভূমিকার সাথে সাথে ইলেকশন কমিশনে যারা এসেছিলেন তাদের ভূমিকাটাকেও কিন্তু আমরা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা একটা সাংবিধানিক কমিশনের দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো ইলেকশন কমিশন সিট দ্বারা সোজা করে তারা চেষ্টা করেছেন এই দৃষ্টান্ত কিন্তু আমরা দেখিনি। ফলে তাদেরও একটা দায় আছে, সেই দায় নেয়ার কারণে ইলেকশন কমিশন সম্পর্কেও মানুষের একটা সন্দেহ, সংশয় এটি তো আছেই। ফলে এই রকম একটা পরিস্থিতির মধ্যে যে ইলেকশন কমিশন দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদের প্রথম চ্যালেঞ্জ, আপনি যেটা বলেছেন আপনার সাথে সম্পূর্ণ একমত, তাদের সামনে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের যে জন আস্থার যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা দূর করা। দ্বিতীয় কথা হলো এই ইলেকশন কমিশন তারা কিন্তু যেরকম একটা সরকার এখন দেশে দায়িত্ব পালন করছে, সেই সরকারটাও কিন্তু কোনো আপনি প্রহসনের নির্বাচন বলেন বা অন্য কোনোভাবে নির্বাচন বলেন তার মাধ্যমে তারা ক্ষমতা আসেন নাই। তারা এসেছেন একটা ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থান, এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সহস্রাধিক মানুষের আত্মবিসর্জন দিতে হয়েছে, 30,000 মানুষের মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রকম একটা বাস্তবতার মধ্যে এই সরকার যেমন দায়িত্ব পালন করছেন, এই সরকারের মানে আমলেই এই ইলেকশন কমিশন তারাও কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন। ফলে সরকারের কাছে যেরকম আমরা সবসময় কথায় কথায় যে কথাটি বলি যে এত মানুষের রক্তের উপর দিয়ে যারা দায়িত্বভার গ্রহণ করেছেন সেই শহীদের রক্তের ঋণ শোধ করার দায়ও এই সরকারের আছে, এই ইলেকশন কমিশনেরও আছে, এই ইলেকশন কমিশনেরও সেই দায় আছে। ফলে আমি যেটি মনে করি যে চিফ ইলেকশন কমিশনার ইতিমধ্যেই যে বক্তব্য রেখেছেন তিনি সেখানে একটা সুষ্ঠু নির্বাচনের কথা যেখানে বলেছেন এবং সেটা তার অঙ্গীকার, তার কমিশনের ব্রত হিসাবে তিনি যেটা বলেছেন, আজকেও বলেছেন যে তিনি এমন সিস্টেম করতে চান যেখানে প্রত্যেক মানুষ যাকে খুশি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেইটা যেন শুধুমাত্র কথার কথা না হয়। তাদের এই জায়গাটায় আমি একটু প্রধান ভাইকে জিজ্ঞেস করতে চাই যে কোনো সিইসি নিয়োগের হওয়ার পরে তো তারা এই কথাগুলোই বলে, ভালো কথাগুলোই বলে, আসলে বাস্তবতাটা একটু ভিন্ন হয়। তো এই কমিশনের আসলে একটা বা দুটো নির্বাচন না হলে আসলে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই, এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা যতটুকু শুনতে পাচ্ছি হয়তো স্থানীয় সরকার কিছু নির্বাচন হবে, সেগুলাই কি তাদের জন্য অ্যাসিড টেস্ট হবে কি না? না, একটা বিষয় বলে নেওয়া ভালো আপনাকে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন আমাদের এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে কিন্তু যেগুলো মিলিটারি গভর্নমেন্ট ছিল, ইভেন কি পাকিস্তান আমল থেকে ধরি, আইয়ুব খানের সময় থেকে যদি ধরি,
লোকাল গভর্নমেন্ট নির্বাচনে হয় নাই, মানে খুব বেশি আপনার কি বলেন নেপোটিজম বা জোর করে ভোটে এমপি চেয়ারম্যান করে এটা হয় নাই। লোকাল গভর্নমেন্টটা যৌক্তিকভাবেই ভোটে নির্বাচিত হয়েছে, সব নির্বাচন ভালোভাবে দায়িত্ব পালন করছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের এই 15 বছরের সময়, ইভেন কি এরশাদের সময় যে ভোটগুলি হয়েছে লোকাল গভর্নমেন্টে ওইরকম অভিযোগ কিন্তু নেই লোকাল গভর্নমেন্ট সম্পর্কে। এরশাদের নির্বাচনের 83 নির্বাচনে মারাত্মক অভিযোগ আছে। একটা প্রশ্ন তো আমরা করি নাই, ভোট যারা করছে তারাও অভিযোগ তুলছে, কিন্তু লোকাল গভর্নমেন্ট নিয়ে ছিল না। কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এখান থেকে লোকাল গভর্নমেন্ট কোন, জেলা পরিষদ কোন, উপজেলা কোন, সমস্ত জায়গায় কিন্তু একদম সরকার করে ফেলছে। এটা কি দলীয় প্রতীক দেওয়ার কারণে না অন্য কোনো কারণে? দলীয় প্রতীক একটা আছে, আর গভর্নমেন্টই যেহেতু থাকবে, ফলে এরকম তো মাইকিং হয়েছে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে, ভোট যারা আসবেন নৌকায় দিবেন, নাহলে আসবেন না, এরকম মাইকিং তো হয়েছে। আমি নিজেই শুনছি মাইকিং। এইবার এটা একটা অ্যাসেটের, মানে এটা ঠিকই বলছেন আপনি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন যদি হয়ে যায় এবং সেখানটায় প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে যদি ভোটাধিকার কাজটা সম্পন্ন করতে পারে, তাদের জয় পরাজয়টা মেনে নিতে পারে, ভোটাররা ভোট দিতে পারে, এই কাজটা করতে পারলে অবশ্যই ডেফিনেটলি নির্বাচন কমিশনটা আস্থার জায়গায় যাবে, এতে সন্দেহ নাই। এবং জাতীয় নির্বাচনের আগে আমিও মনে করি এখানে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা হওয়া ভালো। তাহলে নিচের যে ভোটারটা, এই ভোটাররা তো আসতেছিল না বিগত 15 বছরের ভোটের কারণে। ভোটাররা কিন্তু ভোট দিতে যায় কী হবে, বা তেমন কোনো ভোটারদের কদর ছিল না। প্রার্থীরা পতিত স্বৈরাচারী সরকারের শেখ হাসিনার কথাই যদি আমি বলি, উনি বলতেন যে আমার কর্মীরা খুব গরিব, ওরাই ভোটের সময় একটু আদর যত্ন পাওয়া যায় না, তারা ভোট দিতে আসে। এরপর তো ওদেরকে বাদ দিয়ে দিয়েছেন উনি, যাতে ওরা ভোট দিতে না আসে না, তাদেরকে এমন করে করছেন। তা ফলে সেই জায়গায় লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা যদি করে গভর্নমেন্ট, আমার ধারণা এটা ইট উইল গো টু ওয়ার্ক। কতদিনের মধ্যে এটা করা সম্ভব আসলে? এটা আমার ধারণা, এটা যদি না করে, যদি নতুন ভোটার তালিকা না যায়, ভোটার তালিকা গেলে তো ম্যাক্সিমাম ধরেন যদি ভোটার তালিকা তাহলে 1 বছর লাগবে, যদি ভোটার তালিকা করতে যায় তাহলে 1 বছর লাগবে, এটা আগে করতে পারবে না। তো সেক্ষেত্রে তো জাতীয় নির্বাচনও অনেক পিছিয়ে যায় না। এটা ধরেন এগুলি অনেক পিছাবে না, জাতীয় নির্বাচন পিছাতে পারে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে এখানটায়, জনগণ সবাই চায় যে এই যে যারা পালিয়ে গেল টাকা পয়সা নিয়ে খুন খারাপি করে, এদের বিচার, এই বিচারটা যদি আপনি যৌক্তিকভাবে না করতে পারেন, তাই না, তাহলে তো নির্বাচনটা কোনো ভালো ফল দেবে না। এটা বাস্তবতা, কিন্তু পাবলিকও তাই মনে করে, আমি মনে করি। ফলে সেই কাজটা কিভাবে সম্পন্ন করবেন তার উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনটা কিভাবে হবে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের একটা মিটিং ছিল এবং সেই বৈঠকের পর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছেন যে নির্বাচন হতে হবে যে সকল সংস্কার শেষ করে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? দেখুন, এর আগে আমি একটা কথা শুধু বলতে চাই। আপনি যেটা প্রথমবার আমাকে বলেছিলেন যে এই ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব কিনা, এই ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, তাদের সাংবিধানিক দায় দায়িত্বের প্রতি যদি তাদের কমিটমেন্ট থাকে, তাহলে তারা কিন্তু একটা সুবিধাজনক অবস্থানেও আছে। তারা কোনো রাজনৈতিক গভর্নমেন্টের অধীনে না, বা তাদের সাথে কাজ করছেন না। ফলে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করেন, সেই চাপটা থেকে এরা অনেকটাই মুক্ত থাকবে। ফলে তাদের কিন্তু কাজ করার সুবিধা অনেক বেশি। এই অবস্থায় তারা যদি ফেল করেন, তাহলে সেটি হবে ইলেকশন কমিশন হিসাবে তাদের ব্যর্থতা, এবং জাতি এটা ক্ষমা করবে না। আর পরের কথা যেটি আপনি বলছেন যে তোফায়েল আহমেদ সাহেব বলেছেন যে সব সংস্কার করে, এটা আমি মনে করি না। সব সংস্কার আপনি বলতে কি, সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আপনি যে সব সংস্কার বলতে আপনি কি মনে করেন? যে আমরা বলতে পারেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য, বা রাষ্ট্রের যে মানে আপনি নির্বাহী বিভাগ থেকে বলেন, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সেইখানে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে, যেগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার, সেইগুলোর কথা। কিন্তু সব সংস্কার, এইটা তো একটা মানে যৌক্তিক বক্তব্য আমি মনে করি না। কেননা সব সংস্কার কারো পক্ষে করা সম্ভব না। এটা একটা চলমান প্রক্রিয়া। যখন আমাদের সামনে যে সংকটটা আসবে, সেই সংকটকে সামনে রেখে সেই সংস্কারগুলো করতে হবে। আরেকটা জিনিস হলো যে এই সরকার সব সংস্কার মানে সম্পাদনের মধ্য দিয়ে, মানে এটা তো ইনডিফিনিট টাইমের জন্য আপনি করতে পারেন নাই। 3 মাস গেছে, 3 মাসে কিন্তু সংস্কারের মানে কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো কাজ শুরু করেছে। কমিশনগুলো আজকে যেমন ধরেন ইলেকশন সংস্কার কমিশন যেটি আছে, তারা বৈঠক করেছে, মত বিনিময় করেছে। এই মত বিনিময় প্রক্রিয়াটার তো শুরু হলো। তারা রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে, স্টেক হোল্ডাররা মতামত দিবে, তারপরে একটা চূড়ান্তকরণের দিকে যাবেন। ফলে সব সংস্কার সম্পাদন করে আমরা একটা নির্বাচনের দিকে যাব, এই ধরনের বক্তব্যটা আমার কাছে মনে হয় যে এটা যৌক্তিক না। প্রয়োজনীয় এবং অগ্রাধিকার ভিত্তিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো আপনি যত কথাই বলেন, যেভাবেই আমরা বলি না কেন, যে গণতান্ত্রিক
বিধি ব্যবস্থায় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার তারাও সংস্কার কার্যক্রম পরিচালনা করবে, বরং এই সরকার এমন কিছু কর্ম পদ্ধতি গ্রহণ করা উচিত তাদের, যে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারাও যেন জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে এই সংস্কার কার্যক্রমগুলো অব্যাহত রাখতে বাধ্য হন। এই ধরনের উপায় তাদেরকে অবলম্বন করতে হবে, এই ধরনের উপায় উদ্ভাবন করতে হবে, যে তারাই সবকিছু শেষ করবে, তারপরে রাজনৈতিক সরকার যারা আসবে তাদের আর কোনো দায় থাকবে না, সংস্কারের কোনো মানে দায়িত্ব পালন করতে হবে না। এই ধরনের না করে আমি মনে করি যে এই সংস্কারের জন্য তারা অবশ্যই সংস্কারগুলো যেগুলো প্রয়োজনীয় আমাদের সেগুলো করবেন, কিন্তু সব সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। এই ধরনের বক্তব্য দিলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। আজকে দেখেন কোথাও একটা জনমত কিন্তু জরিপ হয়েছে যে নির্বাচনের ব্যাপারে 61% মানুষ চাচ্ছে যে নির্বাচনটা 1 বছরের মধ্যে হোক, 65% বলছে যে প্রয়োজনীয় সংস্কার করে হোক। এটা আপনার দিন যত যাবে দেখবেন যে নির্বাচনের পক্ষে মানুষের জনমত তত যাবে। ফলে আমরা এইটুকু চাই না যে মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি হোক, এই সরকারের প্রতি মানুষের কোনো অনাস্থা তৈরি হোক, এটা কোনোভাবেই আমরা চাই না। ফলে এটি হওয়া উচিত যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্য যে সমস্ত সংস্কার, ইনক্লুডিং গণহত্যার সাথে, গণতন্ত্র ধ্বংসের সাথে, আমাদের লুটপাটের সাথে যারা জড়িত ছিল সেই জড়িতদের শাস্তি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনের দিকে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। প্রধান ভাই, আজকে এই বৈঠকের পরে বদিউল আলম মজুমদার বলেছেন যে রাষ্ট্রপতি হতে হবে নির্দলীয়। এখনকার কনটেক্সটে আপনি রাষ্ট্রপতি নির্দলীয় হিসাব করতে পারেন, একটা পলিটিক্যাল পার্টি যখন আসবে তখন রাষ্ট্রপতি নির্দলীয় কি তারা বানাবে? এগুলি গণতন্ত্রের বিউটিটা এই জায়গায়, সৌন্দর্যটা এই জায়গায়, ভিন্নজন ভিন্ন মত দেওয়ার তার রাইট আছে, সুযোগ আছে, এবং সেই মতামতটা গ্রহণ করার জন্য আবার সংখ্যাগরিষ্ঠের মতামতটা লাগবে। ভালো কথা তো বলাই যায়, বলছি ভালো কথা। এটা হচ্ছে যদি ঐক্যমত্য হয় এরকম সবার, যে যার যে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটে জিতলো যে আমরা এমন একটা প্রেসিডেন্ট করতে চাই যে প্রেসিডেন্ট নির্দলীয়। যেমন ধরুন 90-তে এরশাদ সাহেবের পতনের পরে সবাই মিলে বললো বিচার বিভাগের শাহাবুদ্দিন সাহেব, এবং শাহাবুদ্দিন সাহেব কিন্তু তার যুক্তিটা অক্ষুণ্ণ রেখেই উনি আবার ব্যাক করবেন সেটা রেখেই কিন্তু উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ওনার নামে কোনো অভিযোগও নেই। সেটা হতে পারে, অসুবিধা নেই। তবে সেটা সেক্ষেত্রে সবার সম্মিলিত মত লাগবে। এমনি তো আমার মত আমি তো বলতেই পারি একটা, উনি ওরকম একটা মত বলছেন মনে করি আমি। এটা গ্র্যান্ড কনভেনশন ছাড়া রাজনীতির ওইরকম সামগ্রিক বিষয়ে যদি এখানটায় একটা ডিসিশন হয় যে আমাদের এই যে বিগত 53 বছর আমরা যা করছি এই কাজগুলি আমাদের ঠিক হয় না, আমরা সবাই যারা ক্ষমতায় ছিলাম তাহলে আমাদের একটা ভালো কাজ করতে, যদি ঐক্যমত হয় কোনো আপত্তি নেই, তো ঐক্যমত হওয়ার সম্ভাবনা এখানে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা উনি বললেন খুব ভালো, আমি অনির্দিষ্টকালের জন্য সংস্কার কাজ চলতে পারে না, মাস্ট হ্যাভ ডেফিনিট টাইম লাগবে একটা। সেটা হতে পারে সময় 2 বছর হতে পারে, আমি বলবো 1 বছর, 2 বছর বলতে পারে, তাই না? আমি বলছি যে তাহলে সেখানটায় একটা রোড ম্যাপ কিন্তু মাস্ট। ক্ষমতা যারা আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে খেয়াল করতে হবে যে আমার এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, হ্যাঁ আমার কিছু সংস্কারের টাস্ক আমার ঘাড়ের উপর পড়ছে, কিছু সংস্কার করতে হবে, কিছু অন্যায় অবিচারের এগুলির চিরতরে বিদায় করে দিতে হবে এগুলিকে ডেফিনেটলি। এগুলি করার জন্য ওনাকে টাইম ফ্রেম তৈরি করতে হবে। একজন বলবে জুনের মধ্যে, একজন বলবে ডিসেম্বরের মধ্যে, এইটা চলবে না। আমি বলছি একটা টাইম ফ্রেম ঠিক করে বলুন, হ্যাঁ আমাদের 2 বছর সময় লাগবে, তাহলে জনমনে যে সন্দেহ বিশ্বাসের জায়গাটা থাকবে না। আর জনগণের সন্দেহ বিশ্বাস থাকার মূল কারণটা হলো এই জায়গায় 111-এর সময় দেখবেন তখনই একটা কথা বাজারে চাউট ছিল 2- কথা বুঝছেন, তো ফলে জনগণ এখনও এটা এরকম সন্দেহ বিশ্বাসের মধ্যে আসে, আদৌ কি ভোট হবে, এরা কতদিন থাকবে, কি বিষয়, তাই না? এই সন্দেহ বিশ্বাসের মধ্যে কিন্তু একটা সরকারও ভালোভাবে কাজ করতে পারে না। ফলে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য আমি মনে করি এই যে উনি বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলিকে নিয়ে আমরা একটা রোডম্যাপ বা আমরা একটা প্রস্তাবনা জাতির সামনে আমরা দেব, তার ভিত্তিতে সামনে নির্বাচনটা হবে। সেই জায়গাটা করার জন্য রাজনৈতিক দলগুলো আমার ধারণা ওনাকে সহযোগিতাও করবে, উনি সহযোগিতাও পাবেন, প্রস্তাবও পাবেন। এই ক্ষেত্রে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখানে আরেকটা কথা, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, যে একটা নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর 4 বছর, এইটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। এই 1 বছর যদি কমে যদি 4 বছর হয়, এটা কি খুব বেশি লাভ হবে? শুনুন, এটা মোটেই লাভ হবে না। লাভ হবে না এই কারণে, একটা নির্বাচন বিশাল খরচ, কিন্তু সরকারের বিশাল খরচ। ফলে ওইটা আমেরিকার মতো দেশে ওইখানে 4 বছর, ওইটা আমেরিকা কী দেশ তাই না আমরা জানি। ফলে সব মিলিয়ে তো চলবে না। তো আমাদের দেশটা আমরা চিনি, আমাদের দেশের বাস্তবতা আনডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি যেগুলি আসছে না, এগুলিতে 5 বছর মেয়াদি আছে।
বলে আমি হঠাৎ করে 4 বছর করবো, এটা কোনো নতুন কোনো এটা ভ্যালুযুক্ত হবে না, কোনো মূল্যযুক্ত হবে না এই জায়গায় যে 4 বছর। হ্যাঁ, তবে প্রস্তাব যেটা আছে এখানটায় যে প্রধানমন্ত্রী 2বারের পর বেশি হতে পারে, গুড প্রপোজাল। এই যে বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবটা এসছে 31 দফায়, আমি মনে করি এটা ফাইন প্রস্তাব, যে এটা প্রধানমন্ত্রীর তার 2 টার্মের এনাফ, আজীবন আমি প্রধান থাকবো, মৃত্যু পর্যন্ত দলের সভাপতি থাকবো, এই সমস্যাগুলো দরকার। কিন্তু আপনার এখানটায় যে উত্তরাধিকারের রাজনীতি, যে রাজনীতি ক্ষতিগ্রস্ত করতেছে, ভারতের কংগ্রেসের রাজনীতি ক্ষতিগ্রস্ত কিন্তু এই কারণে, যার কারণে রাহুল কিন্তু দায়িত্ব নিতে চাচ্ছিল না বহুদিন ধরে, যে আমরা এখানটা দেখি কংগ্রেস বংশ পরম্পরা, কংগ্রেসের নেতা দাদা কংগ্রেস, ও তারপরে তার নাতি পোতা সব, হ্যাঁ, এই যে ধারা রাজনীতি, এটা ডেমোক্রেসিকে অ্যালাউ করে না। কিন্তু এটা একটা ডেমোক্রেসির মধ্যে ডাইনেস্টি, ফলে এই ডেমোক্রেসির মধ্যে ডাইনেস্টি অটোক্রেটিক শাসনও তৈরি করে এবং খারাপ শাসন উপহার দেয়। ফলে সেই জায়গাটায় আপনার এখানটায় পরিষ্কার করতে আমাদের যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতি এখানটায় 5 বছর সময় আমার ধারণা এটা যৌক্তিক। নির্বাচন শুধু লোকাল গভর্নমেন্টে এবং এই গভর্নমেন্টে আপনার ধরেন যে এটা আমি জাতীয়, এটা আকাঙ্ক্ষা, আমার ধারণা এটা একটা আকাঙ্ক্ষা হইতে পারে, কি বলে একটা মানে এটা আকাঙ্ক্ষা আর কি, 4 বছর করার আর কি, এটা কোনো ভালো ফল দেবে না, ভালো ফল দেবে না। ঠিক এই জায়গাটা যদি 1 মিনিট আপনি আমাকে বলেন, আমাকে একটা বিরতিতে যেতে হবে, যদি 1 মিনিটে বলেন যে এই 4 বছর বা 5 বছরের এই বিতর্কটা। আমি একেবারেই প্রধান ভাইয়ের সাথে একমত। ধরেন 4 বছর 5 বছর এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে যাদেরকে আমরা নির্বাচিত করছি, যে বডিতে নির্বাচন করছি, সেই জায়গায় তারা যথাযথভাবে দায়িত্ব পালনটা করবে, এই নিশ্চয়তা বিধান, এইটা বেশি গুরুত্বপূর্ণ। যে পার্লামেন্টের একজন মেম্বার হবেন, তিনি পার্লামেন্ট মেম্বারের পদটাকে ব্যবহার করে তিনি অন্যায় সুযোগ সুবিধা বা অন্য অর্থবিত্ত অন্যভাবে ক্ষমতার অপব্যবহার করবেন, সেইটা বন্ধ করা অনেক বেশি জরুরি। আর আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশের মতো একটা জায়গায় এই নির্বাচন মানে আমাদের এখানে মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ আপনি 1 বছর কমিয়ে এনে আবার যদি সেটির আয়োজন করেন, তো এটি তো আমাদের জন্য একটা বাড়তি চাপ হবে। আর যে মানসিকতা নিয়ে আমাদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন, সেই সময়টা যত কম হবে তত তাদের প্রচেষ্টা থাকবে যে আমার আখের গুছানোর। ওই প্রবণতার মধ্য যদি আমরা নিশ্চিত করতে পারি যে এই ধরনের কার্যক্রম সেটা হবে না, সেটা হবে ফলপ্রসূ। আর খুব বেশি উচ্চাভিলাষী অনেক কিছু মানে পরিকল্পনা বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় না করে যদি আমাদের নেওয়া হয়, সেটাও আমাদের ফেল করবে। আমরা যে মানে রাজনৈতিক কালচারের মধ্যে বড় হয়েছি, সেই রাজনৈতিক কালচারটাকে অ্যাড্রেস করে সেটাকে রেখে পরিমার্জন করা, সংস্কার করা, সেইটা হবে মানে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাই হবে বেশি আমি ফলপ্রসূ। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরবো। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে, পর্যায়ে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব নাজমুল হক প্রধান, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্রপতি আসলে নির্দলীয় হবে, এরকম একটা প্রস্তাব এসেছে। শুধু রাষ্ট্রপতির ব্যাপার কেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাও তো আসলে খুব জরুরি। এটাই আসলে মূল বিষয়। প্রধানমন্ত্রী আমাদের দেশে যে ক্ষমতা ভোগ করে, যে ক্ষমতা, এটা হলো মারাত্মক ক্ষমতা ভোগ করে। যেমন ব্রিটেনের গণতন্ত্রের একটা কথা আছে যে ব্রিটেনের গণতন্ত্র আইভি লতার মতো দোলে, বুঝছেন না? এখানটায় মানে পার্লামেন্টে এমন কিছু করতে পারে, শুধু পুরুষকে নারী আর নারীকে পুরুষ করতে পারেন, বাকি সব কিছুই করতে পারে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি হেন কাজ নাই যা করতে পারেন না, শুধু পুরুষকে নারী আর নারীকে পুরুষ করতে পারে, বাকি সব কাজই করতে পারে উনি ইলেকশন থেকে শুরু করে এভরিথিং হি ক্যান ডিটারমাইন। উন্নয়ন বলেন, যা মন তাই বলেন। এই যে বিগ প্রজেক্ট আপনি খেয়াল করুন, অনেক কথা হয়েছে, এগুলো তখনও লেখা হয়েছে। আমি তো ডক্টর মাইনুল ইসলাম অর্থনীতিবিদ, হ্যাঁ, প্রায় লিখতেন যে এসব প্রজেক্ট বেকার, হ্যাঁ, কিন্তু উনি করছেন। তো এই প্রধানমন্ত্রী যে ক্ষমতা, প্রধানমন্ত্রী যে জবাবদিহির ঊর্ধ্বে যে ধারা বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে এদের স্বাধীনের পর থেকে, আমি শুনেছি যারা সংবিধান প্রণয়ন করেছেন, শুধু বঙ্গবন্ধুর ক্ষমতা বৃদ্ধি করার কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এইভাবে নাকি করা হয়েছিল এবং ওই ধারাটাই চলছে। আমরা দুর্ভাগ্য, এখানে 90-তে আন্দোলন হলো, তখনও পারি না চেঞ্জ করতে, এখন এই কথাটা প্রধান হিসেবে আসতে হয়। কিন্তু এই কথাটাই প্রধান হিসেবে আসা উচিত যে প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য, বা প্রধানমন্ত্রীকে আরও কীভাবে জবাব দিয়ে অ্যাকাউন্টেবল করা যায়, কীভাবে প্রধান স্বচ্ছ করা যায়, সেটা কী করলে হয় সেটা আনা উচিত। প্রধানমন্ত্রী ইন দ্য ক্যাবিনেট অফ পার্লামেন্ট সিস্টেম, প্রধানমন্ত্রী ইজ নাম্বার 1, হি ইজ ইকুয়াল উইথ দ্য ক্যাবিনেট মিনিস্টার্স, বাট হি ইজ নাম্বার 1। প্রধানমন্ত্রী এই বিতর্ক ভারতের পার্লামেন্টে আসছে যে নেহরুর ক্যাবিনেটে, যে উনি 1 নম্বর, উনি ক্যাপ্টেন, কিন্তু
আদার্সরাও কিন্তু সমমর্যাদা সম্পন্ন লোক, ফলে উনি যা ইচ্ছে তাই করতে পারেন না, কিন্তু এখানে উনি যা ইচ্ছে তাই করেন। প্রধানমন্ত্রী মানেই হচ্ছে যা ইচ্ছে তাই করেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী তার টিমমেট চুজ করার ক্ষেত্রে উনি, হ্যাঁ আমাকে পছন্দ হলো না, কাজ দিলে ভালো পারলাম না, আমি আপনাকে চুজ করে এটা করতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী উনি ক্যাবিনেট মিটিংয়ে বা ক্যাবিনেট সিদ্ধান্ত উনি যা ইচ্ছা তাই পাস করতে পারেন না, এটা হয় না। এগুলো চমৎকার ডিবেট আছে, ভারতের পার্লামেন্টে আছে, আপনার ইভেন কি ব্রিটিশ পার্লামেন্টে আছে। আমাদের এখানে এই বিতর্কটা হওয়া উচিত যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কীভাবে থাকবে এবং কীভাবে ভারসাম্য হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এক নম্বর, এতে সন্দেহ নাই, টিম লিডার উনি, কিন্তু তার মানে উনি সব কিছু না। এবং এই প্রধানমন্ত্রী দলীয় প্রধান। হ্যাঁ, প্রধানমন্ত্রী দলীয়, এইটা এখানটা আরেকটা বিষয়, গুড পয়েন্ট আপনি বলছেন। আমাদের এখানটায় দলটার ফাংশনটা, দলের লোকরাই সরকার গঠন করে, কিন্তু দলটা সরকার না, দলের লোকের সরকার। সেই দলটা দলের সরকারকে পরিচালনা করার প্রত্যেক দলটার নীতি, আদর্শ, উদ্দেশ্য দরকার। ধরে নেন এই যে আওয়ামী লীগ যে ক্ষমতা চালাইলো, এখানটায় আওয়ামী লীগ ক্ষমতা চালাইলো, দলের কোনো ফাংশন ছিল? দলের কোনো ফাংশন ছিল না। দল এবং সরকার একাকার হয়ে গেছে, রাষ্ট্রটা সহ। এই যে ঘটনাটা, আপনি এগুলো বাইরে চমৎকার বিতর্ক আপনার পার্লামেন্টে হয়। এই যে একবার হেজেলটাইন আর কিসের বিতর্ক হলো, আপনার যেটা হচ্ছেন না, আপনার পার্লামেন্টে চেঞ্জ হয়ে যায়, আপনার ইভেন কি প্রধানমন্ত্রীও পরিবর্তিত হয়ে যায় পার্লামেন্টে দলের বিতর্কের কারণে। এই প্রধানমন্ত্রী ভালো ফাংশন করতে পারছে না, কথা বুঝছেন, দলের মধ্যে অনাস্থা হয়ে যায়। জাপানের পার্লামেন্টে অহরই ঘটে এই ঘটনাটা। আমি থাকতে জাপানে আমি দেখছি 3 বছরে 4 বছরে আমি 3টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে পার্টির ডিবেটের কারণে। আর এখানটা হচ্ছে ফিক্সড লিডারশিপ। এটাও দলের ক্ষেত্রে চিন্তা করা উচিত যে দলের মধ্যে অনেক প্রমিজিং লিডার থাকে, তাই না? সবাই ইকুয়াল না, কেউ একটু বেশি আপনার যোগ্যতর, অধিকতর যোগ্যতর। তো নির্বাচিত হওয়ার পরে যদি কোনো ফল্ট ত্রুটি হয়, সেক্ষেত্রে তাকে রিজাইন করতে হবে, নতুন নেতৃত্ব হবে। তা দলের এক্ষেত্রে, দলের মানে দল পরিচালনা করার ক্ষেত্রে এখানটা আমাদের দেশে যে দলগুলি আছে, এই দলগুলি একটা টাইপ পারিবারিকরণের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, যেটা খুব ডেঞ্জারাস। যার কারণে এখানটা আমি যত কথাই বলি না কেন, ওই পারিবারিকরণের কারণেই আপনার যেমন গত এই পতিত স্বৈরাচারের আমলে নিয়োগ হয় না, আত্মীয় স্বজন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, দেশ স্বাধীনের পরেও এই বিষয়গুলো লক্ষ্য করছি আমরা। ফলে দল যদি এটা ঊর্ধ্বে না উঠতে পারে, তাহলে ভালো শাসন কিন্তু দিতে পারবে না। স্যার, এইখানে আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো চুয়াডাঙ্গায় আজকে বিএনপির একটা কাউন্সিল হয়েছে এবং সেখানে তারেক রহমান ভার্চুয়ালি যোগদান করেছিলেন। উনি একটা মন্তব্য করেছেন যে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, এবং ষড়যন্ত্রটা চলমান রয়েছে। নির্বাচন পেছালে ষড়যন্ত্রটা আসলে বাড়বে কেন? দেখুন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই আমরা দেখেছি এই সরকার শুধুমাত্র পূর্ববর্তী সরকারের আমলে সৃষ্ট অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় অন্যান্য সংকটেই যে কেবল তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে তা কিন্তু নয়। প্রতিনিয়ত যারা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং জনগণের প্রবল জনরোষ থেকে আত্মরক্ষার জন্য যিনি পালিয়ে পার্শ্ববর্তী ভারতবর্ষে গিয়েছেন, সেখান থেকেও তিনি প্রতিনিয়ত তাদের নেতা কর্মীদেরকে উস্কাচ্ছেন এবং সেইগুলো অডিও টেপ ফাঁস হচ্ছে, সেইগুলো আপনাদের গণমাধ্যমের কল্যাণে আমরা সব জানছি। আমাদের দেশে দেখেন একটা সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারত যে ধরনের প্রপাগান্ডায় নেমেছিল, ভারত আমাদের এই শেখ হাসিনার পতনের পর তার দীর্ঘদিনের মিত্র, আজ পর্যন্ত আমাদের ভিসা প্রক্রিয়াটাকে স্বাভাবিকীকরণ করা হয়নি। এবং গতকাল একজন উপদেষ্টাকে বলতে শুনেছি আমরা যে ভারত তার দেশে কাকে ভিসা দিবে কি দিবে না সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, দীর্ঘদিন ধরে ভারত আমাদের দেশ থেকে যে সুবিধা নিয়েছে, বিশেষ করে বিগত সরকারের সময় যে ধরনের সুবিধাগুলো নিয়েছিল তারা, আমাদের প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন আমি যা দিয়েছি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের সেই দেশ আমাদের প্রতি একটার পর একটা নানা রকমের আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছে এবং আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এক ধরনের হচ্ছে দেশে এবং দেশের ভিতরেও। আপনি দেখেন আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে গার্মেন্টস সেক্টর আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানেও একটা অসন্তোষের মধ্য দিয়ে সেখানেও একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে তো আমাদের আছে, আমাদের আনসারের কু করার চেষ্টা করা হচ্ছে, নানামুখী তৎপরতা আছে এবং এই ষড়যন্ত্র এই সরকারকে অকার্যকর করার মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আবার একটা ব্যাহত করার একটা চক্রান্ত তো আছেই। এবং সেই চক্রান্তটাই এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না এবং ইতিমধ্যেই এই সরকারকে নানামুখী সংকটের মধ্যে দেখেন কথায় কথায় রাস্তার মধ্যে মানুষ নেমে যাচ্ছে, সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, মানুষের জীবন
স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, এই ধরনের কাজ। তো নির্বাচনটি যত প্রলম্বিত হবে, এই যে পতিত স্বৈরাচার এবং তাদের অভ্যন্তরে যে সমস্ত দোসর আছে, সেই দোসররা তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবে এই সরকারকে অকার্যকর করার জন্য, এবং এই রেজিমের চেয়ে পূর্বের রেজিম ভালো ছিল সেই ধরনের বক্তব্যও কিন্তু উপস্থাপনের নানা ধরনের চেষ্টা চলছে। ফলে তারেক রহমান যে কথাটি বলছেন, আমিও মনে করি যে নির্বাচনটি যদি দীর্ঘমেয়াদী প্রলম্বিত হয়, সেখানে কিন্তু অনেক এলিমেন্ট যুক্ত হতে পারে যেটি এই সরকারের জন্য না, দেশের জন্য কল্যাণকর না হতে পারে। ফলে আমরা যেটি মনে করি যে এই অপশক্তি যেন কোনোভাবেই সুযোগ গ্রহণ করতে না পারে, সেজন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সচেতনতা তো দরকার, সরকারের পক্ষ থেকে তো অবশ্যই আছে। আর যে কথাটি আমরা যে বলতে চাই আর কি, যে দেখেন একটা প্রজন্ম শেষ পর্যন্ত কিন্তু তারা এক দফার আন্দোলন করেছে, এবং সেই এক দফার আন্দোলন বৈষম্য বিরোধী, আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে দাবিগুলো ছিল সরকার তো সব দাবি মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও তো তারা আন্দোলনটা থামায়নি। সেই আন্দোলনটা করেছে এক দফার আন্দোলন, একটা স্বৈর শাসনের পতন, এবং স্বৈর শাসনের পতনের পর নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা চাই সবাই। কিন্তু গণতান্ত্রিক সরকার আসলেই কি ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে? বা ভারত এখন যে আচরণ করছে সেই আচরণ আমি মনে করি না সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে বা একটা নির্বাচিত সরকার যখন আসবে, একটা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সরকার যখন ক্ষমতায় আসবে, তখন নিঃসন্দেহে তাদের মেকানিজম, তাদের যে অভিজ্ঞতালব্ধ রাজনৈতিক কৌশল, সেগুলো প্রয়োগের মাধ্যমে সেগুলো মোকাবেলা করার একটা প্রচেষ্টা থাকবে। তবে আমি মনে করি না যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই আমরা সব সংকট থেকেও উত্তরণ যাব। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এটাকে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ত্রুটি আছে। বাংলাদেশের গত 53 বছরে সেইগুলো আমরা দেখেছি গণতন্ত্রের নামে কি হয়েছে। তারপরেও কিন্তু এর চেয়ে ভালো বিকল্প তো আমাদের সামনে এখন পর্যন্ত নাই। অনির্বাচিত সরকার বা ধরেন ইন্টারিম, এই সরকারটা তো ইন্টারিম। আপনি একটা মানে বলবো যে ফেসিবাদী সরকারের পতন আর একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসা বা নির্বাচিত সরকার, এর মাধ্যমে ইন্টারিম। আর ইন্টারিম ব্যবস্থা কখনো প্রলম্বিত কোনো ব্যবস্থা এটি হয় না, তাহলে আর ইন্টারিম শব্দটি থাকে না। ইন্টারিম শব্দ থাকে না। হ্যাঁ জি। যারা নাজমুল হক প্রধান, মানে স্যার যেমন বলছিলেন যে এখন নানা আন্দোলনগুলো হচ্ছে, এই আমরা দেখলাম যে স্টুডেন্টরা আন্দোলন করছে নানান ইস্যুতে, অটোরিকশা চালকরা আন্দোলন করছে, আনসার বিদ্রোহের কথা বললো। তো এই আন্দোলনগুলোতে আসলে রাজনৈতিক দলের ভূমিকা কি পালন করছে? আসলে সব রাজনৈতিক দলই তো বলছে যে এই সরকারকে তারা সহায়তা করতে চায়। আমি একটু বলি এক্ষেত্রে, আমার কাছে মনে হয়েছে উনি স্যার আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির, উনি বলছেন কথাগুলি আমি একটু কন্টেস্ট করি। সেটা হচ্ছে যে একটা দেশে এটা একটা গণঅভ্যুত্থান, মারাত্মক গণঅভ্যুত্থান, যেখানটা ক্ষমতাসীন দলটা মানে ঝাড়ে বংশে পলাই গেছে, সমস্ত জায়গাতে পলাই গেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এভরিওয়াতে পলাই গেছে। এটা শূন্যতা সমস্ত জায়গায়। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম রেসপন্সিবল, আমি বিএনপিকে এখনও অনেকগুলি ভূমিকার কারণে রেসপন্সিবল মনে করি, কিন্তু একটা বড় দলও যে অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় নাও দিতে পারে, তার প্রমাণ কিন্তু ওনারা 3 দিন পরে ওনারা একটা সমাবেশ করছেন, এবং সেখানে বলছে 3 মাসের মধ্যে ভোট চাই। কতটা খেয়াল করেন কিন্তু। তাহলে এই যে কথাটা বলার কারণে কিন্তু এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা হলো, সেই গভর্নমেন্টের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই গভর্নমেন্ট কিন্তু শেকি হয়ে গেল পাবলিকের কাছে। কিন্তু আজকে এইরকম কথা বলার কারণে, এবং আরও ইভেন কি বৈষম্য ছাত্র নেতারাও এই নিয়োগ করা নিয়ে, এই অমুকরে নিয়োগ করে বাদ দিতে হবে, এই অমুক অনেক কথা বলছে না। তো অ্যাজ অল গভর্নমেন্টটা কিন্তু শেকি করে ফেলছে গ্রাফসটা। তাহলে গভর্নমেন্টের যে গ্রিপসটা ছিল অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্ট, সেটা কিন্তু নেই। হ্যাঁ, ইউনূস সাহেবের পার্সোনাল আপনার তার কি যারা বলে ইমেজ, তার এটা আছে, গেস্টার পোস্টার গোটা দেশ আছে, এটা আছে, কিন্তু বাট অ্যাজ এ হোল ক্যাবিনেট নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যত এরকম কথা বলবো, ততই কিন্তু গভর্নমেন্ট দুর্বল হয়ে যাবে এবং তার কাজটা করতে পারবে না। ফলে আমার কাছে মনে হচ্ছে এসব কথা না বলে বরঞ্চ অপোজিশনের পক্ষ থেকে বিএনপি ক্যান ইনভাইট ফর গ্র্যান্ড কনভেনশন উইথ দি পলিটিক্যাল পার্টিস, সমস্ত রাজনৈতিক দল থেকে বিএনপি উদ্যোগ নিতে পারে যে আসেন সবাই মিলে আমরা একটা রোডম্যাপ তৈরি করে দিই। বিএনপি করছে না কেন? এটা তার তো বড় দায়িত্ব তার। এই যে খোঁচাখুচি না করে এই কথা তো বিএনপি এটাও ডাকতে পারে তো আন্দোলনের পরে সব পার্টিকেই। আর দেখি যা আসেন, আমরা সবাই যারা আন্দোলনে ছিলাম, যারা ভিন্ন ভিন্ন ফর্মে যারা ছিলাম, উইথি আমরা আসেন প্রপোজাল রেডি করি, কেন করছে না? আমার কথাটা হচ্ছে যে আমি খোঁচাখুচি না করে, আমাদের পুরনো স্বভাবের কারণে আমরা খোঁচাখুচি করছি। আমি বলছি পরিবেশটা কিন্তু সম্পূর্ণ নতুন, কিন্তু এটা আপনি এটা পৃথিবীর ইতিহাস। হ্যাঁ, পলাই গেছে, শাহ পলাই গেছে, ইরানের শাহ পলাই গেছে, ওই সব ঝাড়ে বংশে পলাই যায় নাই কিন্তু, কথা বুঝছেন? ইভেন কি কিছুদিন আগে শ্রীলঙ্কায় পলাই গেল, যেটা নিয়ে বাংলাদেশের বিতর্ক হয়েছে রাজনীতিতে, পলাই গেছে ফেরত আসছে সে। তা আমি বলছি যে তাহলে বাংলাদেশের এই যে অবস্থাটা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা পরিস্থিতিটা কিন্তু আগের মতো না। আমরা গতানুগতিক যেভাবে কথা বলছি, সেইভাবে কথা বলে কিন্তু আমি দেশটাকে বিপদাপন্ন করে না ফেলি।
কিন্তু গত 3 মাসে বিএনপির যে রাজনীতি, আপনি বলছেন যে খোঁচাখুচি, খুব বেশি খোঁচাখুচি কি বিএনপি করেছে? আমি এইটাই তো, এই যে প্রলম্বিত, আপনি টাইম ফ্রেম বলেন, আপনি প্রলম্বিত মানে কি? 2 মাস তো প্রলম্বিত, তো 6 মাসে প্রলম্বিত, তো টাইম মেনশন করেন যে আপনি যদি 1 বছরের মধ্যে যদি না করেন না, তাহলে এই দেশ ষড়যন্ত্র সুযোগ হবে। আপনি এই কথাগুলি বলার ক্ষেত্রে যদি আপনি ডেফিনিট করে না বলেন, তাহলেই তো সমস্যা তৈরি হয়। আমি সেই জায়গাটাই বলতেছি, আমি সেই জায়গাটাই, অন্য কোনো জায়গায় বলার না আমার। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে আমি মনে করি পার্সোনালি, আমরা এই জায়গায় সবাই অ্যাজ এ হোল পলিটিক্যাল অঙ্গনে 53 বছরে আমরা যারা শুরু থেকে ক্ষমতায় ছিলাম, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি, আমাদের রোলটা কিন্তু ভালো না, কিন্তু আমরা কখনো নিজের দিকে তাকাই না। এই উপলব্ধিটা যখন না করতে পারবো, তখন মতো ভালো শাসন কিন্তু আমরা দিতে পারবো না, যত কথাই বলি না কেন। আজকে বাংলাদেশে বর্তমানে এই 3 মাসের পট পরিবর্তনের ফলে বাংলাদেশের অবস্থা, পাবলিক কিন্তু মারাত্মক বাজার নিয়ে এখানটায় কারো কোনো মাথা ব্যথা নেই। বাজার নিয়ে, আইন শৃঙ্খলা, এই যে মামলা এখন হচ্ছে, মামলা জানেন, মামলার লোককে জড়িয়ে দেওয়া হচ্ছে মামলায়। আপনার লোক নাই, ওই পাবনার লোককে এইখানটার মামলা জড়িয়ে দেওয়া হচ্ছে, এজেড লোক। তাহলে এই যে প্রতিহিংসার যে খেলাটা হচ্ছে এখনো, শত মামলা, এগুলি বন্ধ করা উচিত। বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এরকম মামলা গ্রহণযোগ্য হবে না, কিন্তু মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের তো দায়িত্বমান হবে। একটা মিনিমাম, একটা ইনিশিয়াল ইনকোয়ারি হওয়ার পর তো মামলাটা হওয়া উচিত। আমি মামলা দিয়ে দিলাম, নিয়ে নিলাম 200 লোকের মামলা। এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু নতুন করে ভাববার আছে। আমি বলছি যে ষড়যন্ত্র শুধু বাইরের থেকে না, আমরা নিজেরাই যে কাজগুলি করতেছি, এই কাজগুলির ক্ষেত্রে যে নতুন যে জটিলতা তৈরি হবে না, হচ্ছে না, এটাকে কে বলবে? এটা কে বলবে? আজকে সে কারণে এই বর্তমান সরকারকে আমি মনে করি এখনও যে এটা সহযোগিতা করা উচিত। মামলা করার ক্ষেত্রে আমাদের ক্যাটাগরি হওয়া উচিত। হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে অনেকগুলি মামলা হয়েছে, হ্যাঁ, সেই মামলাগুলির ক্ষেত্রে পরিষ্কার বলা উচিত যে আমাদের এতগুলি মামলা, আমরা এরশাদের সময় আমাদের মামলা হয়েছিল প্রায় 9 বছরে, অনেক মামলা হয়েছিল। আমরা সেখানে দেখা করে প্রধানমন্ত্রী এবং অস্থায়ী গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম হওয়ার পর আমরা বলেছি যে সে মামলাগুলি প্রত্যাহার, যে মামলাগুলি ক্রিমিনাল কেস না, কোনো হত্যা মামলা প্রত্যাহার করবো না আমরা। তাহলে এখানটায় বিএনপি নামে মামলা হয়েছে, ইয়েস, অসংখ্য মামলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা করে মামলা হয়েছে, একজন 10টা 15টা 20টা মামলা হয়েছে, এগুলি খামাখামা। তাহলে এই মামলাগুলি প্রত্যাহার করার জন্য ওয়াই দে উইল গো টু কোর্ট ফেস, এটা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এই যে লোকগুলি 15 বছর ধরেই তো দৌড়াদৌড়ি করছে কোর্টে, একটা মামলা দিয়ে বেরোচ্ছে, আবার একটা জামিনে ঢুকাই দিচ্ছে। কিন্তু বিএনপি তো চাচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে না, এইটা হচ্ছে যে তাহলে এইখানটায় আইনি প্রক্রিয়ার মধ্যে করবে, হ্যাঁ করবে, কতদিনে করবে? এটা আমার কাছে মনে হয় যেগুলি রাজনৈতিক উদ্দেশ্য মধ্যে মামলা, সেই মামলাগুলি আপনার নতুন রাস্তা বের করে এই মামলাগুলি প্রত্যাহার করা উচিত। স্যার, আমার সময় একবারেই শেষের দিকে। আমি যদি আপনার কাছে জানতে চাই, যে প্রশ্নটা আমি জনাব নাজমুল হক প্রধানের কাছে করেছিলাম, যে আন্দোলন যেগুলো হচ্ছে, এগুলোতে আসলে রাজনৈতিক দলের ভূমিকা কি আপনি দেখতে পাচ্ছেন? এই আন্দোলনটা একটা পাল্টা কাউন্টার দেয়া বা আন্দোলনগুলো যাতে না হতে পারে? না, দেখুন, রাজনৈতিক দলগুলো কাউন্টার হিসাবে যদি এখন দাঁড়ায়, তাহলে একটা সংঘাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের সকলের প্রতি আহ্বান থাকতে পারে যে এই ধরনের সরকার বিব্রত হয় বা সরকারের জন্য বাড়তি চাপ তৈরি হয়, সেই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য। এবং কেউ কেউ সেই কথা বলছেও। আমরাও এখানে বসে যারা আসছি, তারাও আমরা অনুরোধ করি সবাইকে যে দীর্ঘদিনের যে যারা বঞ্চনার মধ্যে আছেন, তারা ধৈর্যের সাথে আরও কিছু সময় অপেক্ষা করে সরকারকে একটু সময় দিয়ে সেই কাজগুলো করার জন্য করা। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে কি, যে এই সুযোগে সাধারণ মানুষের সেন্টিমেন্ট, সাধারণ মানুষের প্রত্যাশার সুযোগ নিয়ে কেউ কেউ কিন্তু অন্যভাবেও বিষয়টাকে বিবেচনা করছে, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সেই অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানুষের অসন্তোষকে পুঁজি করে কেউ সুযোগ সন্ধানীরা সরকারকে অস্থিতিশীল করার জন্য বা সরকারকে বিব্রত করার জন্য কার্যক্রম চলছে। তবে যদি সেটা হয়, সেটা কিন্তু মোকাবিলা করার দায়িত্ব প্রধানত সরকারেরই, এবং সরকারের সেই দায়িত্বটা খুব শক্তভাবে পালন করতে পারছে না। আমার মনে হয় এখন পর্যন্ত সেটি আমরা পারছে না। কথায় কথায় মানুষ যেভাবে রাস্তায় নামছে, মানুষের জীবনকে ব্যাহত করছে, সেই ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ দরকার সরকারের পক্ষ থেকে, সেইটা আমরা এখনো দৃশ্যমান আমরা দেখছি না। ছাত্ররা যেভাবে সচিবালয় আনসার মুক্ত করতে পেরেছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো কোথাও আমরা দেখেছি এই ধরনের পদক্ষেপ নিতে করেনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব, সরকারেরও দায়িত্ব মানুষের জনজীবনকে স্বস্তি রাখার জন্য, এবং একই সাথে সংক্ষুব্ধ মানুষের কথাগুলো শুনে তাদের সেগুলো সুরাহা করা, যৌক্তিক সমাধান করা, সেটাও দায়িত্ব। তো শেষ কথা যেটা আমি বলতে চাই, যে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে, সেই সরকার
তাদের সংস্কার কার্যক্রম করবেন এবং জনপ্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের পথেও যাবেন। একটাকে আরেকটা দিয়ে পরিপূরক করার কোনো কারণ আমরা দেখি না। যেমন বলা হচ্ছিল যে উন্নয়ন না গণতন্ত্র, উন্নয়ন গণতন্ত্র, সেই রকম সংস্কার না নির্বাচন, এই ধরনের একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করারও কোনো প্রয়োজন নেই, দুইটাই চলবে সমান, দুইটাই চলবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।